ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়, এমনটাই জানানো হয় ইরানের পক্ষ থেকে। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর রাইসি সহ ওই হেলিকপ্টারে থাকা আরোহীদের সবার মৃত্যু হয়েছে এমন খবর জানায় ইরান। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল, কিভাবে বিধ্বস্ত হলো সে সম্পর্কে বিস্তারিত একেবারেই কিন্তু জানা যায়নি। এবার এই ঘটনার খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। ঘটনার দিন রাইসি ও আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, অর্থাৎ ইরানের রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যম রয়েছে ইরনা, তার সাথে কথা বলেছেন তিনি। ইরনাকে দেয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন, 19 মে স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া চমৎকার এবং স্বাভাবিক ছিল তার মতে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, সামনে আরেকটি হেলিকপ্টার এবং পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল। পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের উপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে ওঠার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা যে ঘন মেঘ ছিল সেগুলো এড়িয়ে যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় 30 সেকেন্ড পর গোলাম হোসেন ইসমাইলি যে হেলিকপ্টারটিতে ছিলেন সেই হেলিকপ্টারের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি আর দেখা যাচ্ছে না। এরপর পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তারা, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে, এমনটাই জানান গোলাম হোসেন ইসমাইলি। ইসমাইলি আরো বলেন, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয়, কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তাফা ভিকে কল করার চেষ্টা করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি। ইসমাইলি আরো বলেন, জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তার অবস্থা অবশ্য ভালো ছিল না, তিনি শুধু জানাতে পেরেছিলেন একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর ইসমাইলি আরেকবার আল হাশেমকে কল করতে সক্ষম হন, তখনও তিনি একই কথা জানান। মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র। এরপর গোলাম হোসেন ইসমাইলি জানান, তারা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান সেখানে সবার মরদেহ দেখেন, বুঝতে পারেন প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন, তবে একমাত্র আল হাশেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন। দুর্ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন এক সময় রাইসের মৃত্যুর ঘটনা ঘটলো যখন ইরান পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটতে শুরু করেছে। 63 বছর বয়সী রাইসিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ভাবা হতো। তিনি দেশটির শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডসের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন, কিন্তু গত রবিবার রাতে আকস্মিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন রাইসি। এখন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা কে হবেন বা দেশটির প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণ করেছে এবং সেই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তারা বলেছে আরো কট্টরপন্থীরা ইরানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবেন। রাইসির মৃত্যুর আগে থেকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল। 85 বছর বয়সী খামেনির স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অভ্যন্তরীণ বিক্ষোভ, দুর্বল অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছিল ইরানকে। রাইসের মৃত্যুতে দেশটির রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক যিনি রয়েছেন আলী ফায়েজ, তিনি বলেছেন, ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতিমধ্যে একটি পথে চলছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে। তিনি একে কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেছেন। এর আওতায় দেশটির পররাষ্ট্রনীতি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যন্ত্রাংশ তৈরির লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবে না বলেই মনে করেন।
ওয়াইজ আরো বলেছেন, যাকেই পরবর্তী প্রেসিডেন্ট পদে বসানো হোক তাকে এই দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিতে হবে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের ইরান বিশেষজ্ঞ এলি গেরানমায়ে তিনি বলেছেন, রাইসি ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড ও সর্বোচ্চ নেতার পছন্দের বাইরে খুব কমই প্রভাব ফেলতে পেরেছিলেন। তাই নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তাকেও পররাষ্ট্রনীতি, আঞ্চলিক পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচিতে ভূমিকা রাখার সুযোগ কমই দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট হিসেবে রাইসির যে পারফরমেন্স ছিল তাতে খামেনির উত্তরসূরি হতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল আগে থেকেই। রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো খামেনির ছেলে 55 বছর বয়সী মোজতাবাকে। কিন্তু রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন ছিলই। গবেষণা প্রতিষ্ঠান ইয়র্ক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সাই খাতিরি তিনি মনে করছেন যে আগের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের যে উত্তরাধিকার আইন তা ইরানে আর চলবে না। কিন্তু এখন রাইসির মৃত্যুর পর ইরানের জনগণের কাছে বংশগত নেতৃত্ব সামনে আনার ক্ষেত্রে জোর দিতে দেখা যেতে পারে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, রাইসির মৃত্যুতে মোজতাবা খামেনির জন্য বাবার উত্তরসূরি হওয়ার পথ সুগম হচ্ছে। কিন্তু ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক। বাইরে খুব বেশি খবর কিন্তু আসলে পাওয়া যায় না। এই সিদ্ধান্ত এখন দেশটির সিনিয়র ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে রয়েছে। মোজতাবা খামেনি নিজেও একজন ধর্মীয় নেতা, তিনি দেশটির ধর্মীয় নেতাদের মধ্যেও কিন্তু বেশ জনপ্রিয়। এখন এই কাউন্সিল তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি।